এরপর বুড়ো সবসময় বুড়ির কবরের পাশে বসে থাকতো। কিছুদিন পর হঠাৎ করেই নদী ভাঙন শুরু হলো। নদীর তীর ভাঙতে ভাঙতে একেবারে বুড়োর বাড়ির কাছে চলে এলো। বাবা, ওঠো এবার। এভাবে আর বসে থেকো না বাবা। আশেপাশে সবকিছু নদীতে চলে গেছে। চারদিকে হাহাকার শুরু হয়েছে। তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না বাবা? সবই তো শুনছি, কিন্তু তাতে আমি কি করব? আমার বাড়ি তো এখনো রয়ে গেছে, আর কিছু না থাকলেই বা কি? এসব কি বলছো তুমি বাবা? আমাদের এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে, না হলে যখন তখন আমরা নদীতে ভেসে যাব। তোর মা মরার সময় কি বলেছিল সেটা কি তুই ভুলে গেছিস? এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার বাবা পাগল হয়ে গেছে। এই পাগলের কথা তুমি শুনলেও আমি কিন্তু শুনবো না। এখনই আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। না, তুমি একা কোথাও যাবে না। আমি তোমাকে নিয়ে শহরে যাব। তারপর একটা কিছু করে ঠিক চালিয়ে নেওয়া যাবে। শহরে কি আর কাজের অভাব আছে? বাবা, তুমি কি আমাদের সাথে যাবে? না না, আমার গিন্নির হাতে গড়াই সংসার রেখে আমি কোথাও যাব না। ঠিক আছে, চললাম তাহলে আমরা। তুমি থাকো তোমার এই বাড়ি আর সংসার নিয়ে। গিন্নি, দেখেছো তুমি? তোমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল গিন্নি। আমি একা পড়ে রইলাম। কি দাদু ভাই, তোমার চোখে পানি কেন? ও কিছু নয়, আমি এখন আসছি। অনেক সময় হলো এসেছি, আর বেশি দেরি হলে মা বকাবকি করবে। ঠিক আছে দাদু ভাই, যাও তাহলে, আবার না হয় পরে এসো। কিরে নিলয়, আজকাল তুই কোথায় গিয়ে থাকিস বলতো? তোকে হাঁক ডাক দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমি তো মাঠে খেলছিলাম। আরেকটা মিথ্যা কথা বলবি তো মেরে তক্তা বানিয়ে দেব। আমি নিজে গিয়ে মাঠে খুঁজে এসেছি, আর এও শুনেছি রবি তোর সাথে খেলে না। তাহলে বল, তুই কোথায় গিয়েছিলি? না, মানে বাবা, আমি ওই নদীর পাড়ের বাড়িটাই গিয়েছিলাম। দেখেছো কত সাহস হয়েছে তোমার ছেলের? ও এখন ওদিকে পা বাড়িয়েছে। আজ প্রথম দিন তাই কিছু বললাম না। এরপর কথা না শুনলে তোকে তোর মামার বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে বাবা, আর যাব না। তবুও কথা বলো না। তবে বাবা, সবাই যে বলে ওখানে ভূত আছে, ওখানে তো ভূত নেই। ওখানে একজন বুড়ো দাদু আছে, সে একা একা ওখানে থাকে। আবার কথা? যেতে মানা করেছি, যাবি না। আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে বাবা। আজ কদিন হলো ছেলেটা তো আর আসে না। কি হলো ছেলেটার? ও আসলে আমার অনেকটাই ভালো লাগে। একজন মানুষ পেয়ে নিজেকে একটু মানুষ মনে হয়। কিন্তু সেও তো আর আসছে না। কি জানি কি হলো? ওইবার আসবে কেন? আমার নিজের কেউই তো আর এলো না। আজ কদিন হলো বুড়ো দাদুর কাছে যাওয়া হচ্ছে না। মা তো এখন রান্না করছে। যাই এখন একটু, রান্না শেষ হওয়ার আগে আবার চলে আসবো। কিরে নিলয়, তুই কোথায় যাচ্ছিস এখন? এমন চোরের মতো চুপি চুপি পা বাড়াচ্ছিলি কেন? কোথায় চুপি চুপি? আমি একটু রবিদের বাড়ি যাচ্ছিলাম। থাক, এখন আর যেতে হবে না। আয় ঘরে। নিলয়ের বাবা, দেখো ছেলেটা আমার কেমন উদাসীন হয়ে থাকে। ওকে এমন দেখতে আমার আর ভালো লাগে না। কি হয়েছে ওর? নিলয়, কি হয়েছে তোর? বল আমাদের। বাবা, আমি একটু বুড়ো দাদুর কাছে যাব। দাদুর কথা আমার খুব মনে পড়ে। বেশ, তাহলে চল, আমি তোকে সাথে নিয়ে যাব। সত্যি বাবা? ঠিক আছে, তাই চলো তাহলে। দাদু, দাদু, দেখো আমি চলে এসেছি। কোথায় তুমি? এসো দাদু ভাই, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। দাদু ভাই, তোমার কি হয়েছে? বিছানায় এভাবে শুয়ে আছো? এ কি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাবা, দেখো না, দাদুর গা পুড়ে যাচ্ছে। তোমার বাবা এসেছে বুঝি? জ্বরের ঘরে খেয়াল করিনি। হ্যাঁ চাচা। নিলয়, তুমি ওনার পাশে থাকো, আমি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসি।
ওনার সময় শেষ, অনেক দেরি হয়ে গেছে বুঝলেন তো। এই সময় আর চিকিৎসা করে লাভ হবে না। বাবা, আমার ছেলেকে একটু খবর পাঠাবে। মরার আগে তাকে যে একটাবার দেখার বড় শখ আমার। ঠিক আছে চাচা। দাদু, তুমি চিন্তা করো না, বাবা ঠিক নিয়ে আসবে তোমার ছেলেকে, আর আমি প্রতিদিন আসবো। ঠিক আছে দাদু ভাই। চাচা, আপনার শরীর তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। মিথ্যে বলে লাভ নেই, অনেক খুঁজে আপনার ছেলেকে পেয়েছিলাম, কিন্তু তোমার বাবা মৃত্যু দশায় আছেন, তোমাকে শেষবারের মতো দেখতে চান। বাড়ি চলো। আমি কাজে অনেক ব্যস্ত, আমার বড় ব্যবসা, কাজ ফেলে আমি যেতে পারবো না। আপনি পারলে বাবাকে গাড়িতে করে আমার এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এ কেমন কথা বলছো তুমি? তোমার বাবার চেয়েও কাজ বড় হয়ে গেল। এসব আপনি বুঝবেন না, পারলে ওটা করবেন, না হলে নাই। আমি যেতে পারবো না, আর আপনিও এখন আসুন, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে বাবা, তোমাকে আমি শুধু শুধু কষ্ট দিয়ে ফেলেছি। দাদুভাইকে নিয়ে তুমি বাড়ি যাও এখন। আপনি না হয় আমার বাড়ি চলুন। সে হলে তো কবেই বাড়ি ছাড়তাম। নিলয়ের বাবার কিছু না বলে চলে আসে সেখান থেকে। পরদিন গিয়ে দেখে বুড়ো মরে পড়ে আছে। ছেলেকে দেখার আশায় হয়তো বেঁচে ছিলেন মানুষটা। চল নিলয়, আমরা তোর দাদুর জানাজার ব্যবস্থা করি। বাবা, দাদুকে তার গিন্নির পাশে কবর করে দাও। তারা দিলে কি আর হয়? যার জন্য বাড়ি ছাড়েনি তার পাশেই তো দিতে হবে কবর। এরপর থেকে নিলয় একাই মাঝে মাঝে গিয়ে সেই বাড়িতে বসে থাকতো। বুড়ো আর বুড়ির কবর পরিষ্কার করত।